থ্রি পর্যন্ত একটা ম্যাথ করাইছিলেন, আর একটা আছে বাকি, তিনটা করাইছিলেন ডেরিভেশন, আর একটা আছে স্যার। আচ্ছা, আর ম্যাথ কটা করানো হয়েছিল? স্যার এক্সাম্পল থ্রি, সেভেন দুইটা। পয়েন্ট থ্রি থ্রি পর্যন্ত করানো হয়েছে। হ্যাঁ স্যার, দুইটা, টু আর থ্রি করানো হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ডেরিভেশনে যাই ফার্স্টে। ডেরিভেশনটা বইয়ের ডেরিভেশন, সো এটা একদম তোমরা বইয়ের অ্যাপেন্ডিক্সে গেলেই পেয়ে যাবো। 7.9 হয়ে গেছে ডিপোলারাইজেশন ফ্যাক্টর, এখন জাস্ট একটাই বাকি আছে, হচ্ছে 7.10। ওকে, তো সবাই হচ্ছে টপিকের নাম লিখে নাও, যে লোকাল ফিল্ড অ্যান্ড দ্য লরেন্জ ইকুয়েশন। সো এইখানকার যে আমরা প্রমাণ করব, সে আলটিমেট আমাদের প্রমাণে যেটা আমরা বের করছিলাম গতদিন, ই ডেপথ, ওইটা কাজে লাগবে। যেটা হচ্ছে যে ডিপোলারাইজেশন ফ্যাক্টর, এই সূত্রটা, যে পি বাই এপসাইলন নট, এই ফিল্ডের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এইটা দিয়ে হচ্ছে আমরা লোকাল ফিল্ড টোটাল ক্যালকুলেট করে আলটিমেটলি আমরা বের করব যে ই লোকাল ইকুয়াল টু ই প্লাস ই এস, যেটা কতদিন বের করছিলাম, বা ই ডেপথ বাই 3। কারণ ই ডেপথ সমান সমান আমাদের ছিল, আমি যদি এখানে লিখি, সরি, ই ডেপথ, এটা সমান সমান ছিল পি বাই এপসাইলন নট। এই যে আমরা যদি দেখি আগের দিনের ইকুয়েশন, এই যে ই ডেপথ সমান সমান পি বাই এপসাইলন নট। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ইকুয়েশনটা আমরা এখানে পাইতেছি আলটিমেটলি, এখানে কিন্তু বলছে দেখো পি বাই 3 এপসাইলন নট। সো এটা সমান সমান আমরা ধরতেছি হচ্ছে ইএস। ঠিক আছে, তাহলে আমাদের আসতেছে কি, দেখো এখানে কিন্তু অনেক রকম ভাবে তোমাদের প্রমাণ আসতে পারে। যেমন ধরো আমাদেরকে বললাম ই লোকাল সমান সমান ই প্লাস ইএস, এটা একটা প্রমাণ। ঠিক তেমনি আমি যদি বলি ই লোকাল সমান সমান প্রমাণ করো ই প্লাস ইএস এর যে ভ্যালুটা আছে, ভ্যালুটা আমি দিয়ে দিলাম, ইএস সমান সমান হচ্ছে পি বাই 3 এপসাইলন নট। সো পি বাই 3 এপসাইলন নট, এটা একটা প্রমাণ হতে পারে, যেটা আমাদের যেখানে লেখা আছে ই লোকাল সমান সমান ই প্লাস পি বাই 3 এপসাইলন নট। আরেকটা প্রমাণ হতে পারে কি, এটা সমান সমান ই প্লাস, দেখো আমরা একটু আগে পড়ে আসছি, ই ডেপথ সমান সমান পি বাই এপসাইলন নট। তার মানে যদি আমরা 1/3 এখানে বাদ দিই, তাহলে আমরা পাইতেছি কি, আমরা পাইতেছি 1/3 ইন্টু পি বাই এপসাইলন নট। জাস্ট এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখলাম। সো আমাদের আসতেছে ই প্লাস 1/3 তো 1/3 এর মধ্যেই থাকবে, পি বাই এপসাইলন সমান কি, ই ডেপথ, ই ডেপথ। সো পরীক্ষায় তোমার এই প্রমাণটা কিন্তু অনেকভাবে আসতে পারে, যেমন ই লোকাল সমান সমান ই প্লাস ইএস আসলে তোমাকে ওই সেম প্রমাণই আসবে। তোমাকে যদি বলা হয় যে ই লোকাল সমান সমান ই প্লাস 3 এপসাইলন নট, তাও সেম আসবে। আবার যদি বলা হয় ই সমান ই লোকাল সমান সমান ই প্লাস ই ডেপথ বাই 3, তাও কিন্তু সেম প্রমাণই আসবে। সো একই প্রমাণ, লাস্টের পার্টটুকু চেঞ্জ হয়ে যেতে পারে। সো এটা একটু সময় মাথায় রাখবা, সেম প্রমাণ কিন্তু তিন রকম ভাবে আসতে পারে। তোমরা যারা খাতায় লিখতেছো লিখে রাখতে পারো যে এই প্রমাণটা তিন ভাবে আসতে পারে, যে ই লোক প্রুভ দ্যাট বা ডিফ শো দ্যাট ই লোকাল ইকুয়াল টু ই প্লাস ইএস, অর ই লোকাল ইকুয়াল টু ই প্লাস পি বাই 3 এপসাইলন নট, অর ই লোকাল ইকুয়াল টু ই প্লাস ই ডেপথ বাই 3। যে কোনো একভাবে আসতে পারে পরীক্ষায়। সো এখন আমরা দেখবো যে প্রমাণটা অ্যাকচুয়ালি করছি আমরা কিভাবে। আমরা এখন প্রমাণের ভিতরে ঢুকে যাব। সো এগুলো মিশাই দিয়ে, এগুলো আমাদের দরকার নেই। ওকে, সো আমাদের প্রমাণটা শুরু হচ্ছে ই 10 থেকে, এখান থেকে লোকাল ফিল্ড। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বল, দুটো ছবি আছে, ছবিগুলোকে আমাদের মাস্ট আঁকানো লাগবে। একটা ছবি হচ্ছে ডাইরেক্টলি কনস্ট্যান্ট, এত সেনসিটিভ যে মাউসটা, এক ক্লিকে অনেক উপরে উঠে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের পাথ, প্লাস কিউ আর হচ্ছে মাইনাস কিউ, আর মাঝখানে রয়েছে আমাদের ডাইলেকট্রিক চার্জ। সো এইটার ভিতরে একটা পোরাস করা আছে, যে পোরের ভিতরে তোমার ডাইপোল মুভমেন্ট গুলো বসানো আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস।
সো প্লাস চার্জ কি করবে, মাইনাস চার্জকে আকর্ষণ করবে, আর এই মাইনাস চার্জগুলো প্লাস চার্জকে আকর্ষণ করবে। সো ডেফিনেটলি এখানে যে প্লাস চার্জের ঘাটতি হবে, এখানে শুধুমাত্র মাইনাস 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 থাকবে, আর এখান থেকে যখন সব মাইনাস চলে আসে সেখানে প্লাস 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 থাকবে। এই মাইনাসগুলোকে আমরা বলতেছি সিগমা পি, এই মাইনাসগুলোকে বলতেছি প্লাস সিগমা পি। আর আমাদের যে পাতের ভিতরে চার্জ, এগুলোকে আমরা বলতেছি কি সিগমা ফ্রি। এই দেখো লেখা আছে সিগমা ফ্রি, এটা হচ্ছে মাইনাস ফ্রি। আর এর ভেতরে যে অন্তরক রয়েছে ডাইলেকট্রিক মিডিয়াম, তার ভেতরে একটা আছে হচ্ছে মাইনাস সিগমা পি, একটা হচ্ছে প্লাস সিগমা পি। সো এটার মাথায় রাখবা, এই দিকে তাকালে দেখতে পাচ্ছ যে সিগমা ফ্রি যেটা পজিটিভ তার সঙ্গে অবশ্যই অ্যাট্রাক্টেড হবে মাইনাস সিগমা পি, আর যেখানে হচ্ছে মাইনাস সিগমা ফ্রি তার সঙ্গে অ্যাট্রাক্টেড হবে হচ্ছে প্লাস সিগমা পি। ওই জিনিসটাই উপরে ব্যাখ্যা করছে, এখানে তেমন কিছুই নাই। সো আলটিমেটলি আমরা যে ইকুয়েশনটা পাইছি সেটা হচ্ছে যে ডাইলেকট্রিক ফিল্ড ই সমান সমান ই নট মাইনাস ই ডেপথ। সো তোমরা এই ছবিটা আঁকানোর পরে জাস্ট হালকা একটু মৌখিক ব্যাখ্যা দেওয়ার পরে এই পয়েন্ট থেকে তোমরা প্রমাণটা স্টার্ট করবা। ই ইকুয়াল টু ই নট মাইনাস ই ডেপথ ইকুয়াল টু ই নট মাইনাস ই ডেপথের ভ্যালু যেটা আমরা আগের প্রমাণে পাইছি পি বাই এপসিলন নট, ওটা বসাই দিবা, দ্যাটস ইট। আচ্ছা, এটা বসানোর পর ডিরেক্ট তোমরা এখানে চলে যাবা। এখানে বলবা এই ফিল্ডের ভিতরে 4 রকমের সোর্স রয়েছে। কি কি সেটা সোর্স? একটা সোর্স আমরা বললাম যে কিউ ফ্রি, যেহেতু ওখানে আমরা আছে কি সিগমা ফ্রি, যে সিগমা ফ্রি, সিগমা ফ্রি মানে কি সেখানে অবশ্যই ফ্রি চার্জ রয়েছে। সো আমরা কি বলবো যে একটা সোর্স হচ্ছে কি আমাদের ফ্রি চার্জ, মানে কিউ ফ্রি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে ই নট দ্বারা। 2 নাম্বারটা হচ্ছে কি পোলারাইজেশন চার্জ, যেটা হচ্ছে আমাদের প্লেটের সারফেসে রয়েছে, যেটা আমরা একটু আগে দেখালাম, ওইটার জন্য আসবে হচ্ছে ই ডেপথ। আর যেটা ইনার সারফেস মানে যে ডাইপোল মোমেন্ট যেটা একদম মাঝখানে আছে গোলকের মতো, এই যে এইগুলা, একটা হচ্ছে যে এইগুলো, একটা হচ্ছে যে চারপাশের গুলো, একটা হচ্ছে পাতের গুলো, আর একটা হচ্ছে এই লোকাল পাত, মানে এই যে একটা দুইটা তিনটা চারটা, টোটাল 4টা চার্জ রয়েছে, একটা দুইটা তিনটা এবং চারটা। ওই চারটা কি কি? একটা হচ্ছে কিউ ফ্রি যেটা পাতের, 2 নম্বর পোলারাইজেশন চার্জ অন দ্য প্লেট সারফেস, মানে যেটা হচ্ছে ওই প্লাস চার্জের কারণে মাইনাস চার্জ অ্যাট্রাক্ট হয়ে আসছে ওইটা। 3 নাম্বারটা হচ্ছে পোলারাইজেশন চার্জ অন দ্য ইনার সারফেস, মানে যেটা বাইরে আছে, ওই যে গোলকটা আছে গোলকের বাইরে ওইটা, ওটা হচ্ছে ইএস। আর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাইপোল উইথ ইন দ্য ক্যাভিটি, মানে ওই যে গর্তের ভিতরে যে চার্জগুলো রয়েছে ওগুলো বলতেছে হচ্ছে ডাইপোল চার্জ, ওগুলোকে বলতেছে আমরা ই ডাইপোল। দ্যাট মিনস আমরা টোটাল ই বলতে কি বোঝাবো? ই নট, ই ডেপথ, ইএস এবং ই ডাইপোল। সো এই যে আমাদের পাথ, এই পাথটা হচ্ছে আমাদের ই নট, এটা হচ্ছে আমাদের ই নট। তারপর এই যে এইগুলো আছে, এইগুলো এইগুলো আমরা বলতেছি ই ডেপথ। স্ফেরিক্যালের উপরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইএস, আর যে ভেতরে যেগুলো আছে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ই ডাইপোল। এই 4 রকমের চার্জের কারণে 4 রকমের ফিল্ড তৈরি হয় এখানে, ই নট, ই ডেপথ, ইএস আর হচ্ছে ই ডাইপোল। সো আমাদের টোটাল ই লোকাল সমান সমান আসতেছে কি এই 4টা চার্জের যোগফল, ই লোকাল সমান সমান ই নট প্লাস ই ডেপথ প্লাস ইএস প্লাস ই ডাইপোল। এখন যেটা আমরা এখানে ক্যালকুলেশন করছি সেখানে আমরা বলছি কি যে প্রথম যে দুইটা টার্ম রয়েছে মানে ই নট আর ই ডেপথ, এই দুটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ফিল্ডে কাজ করে। দ্যাট মিনস তুমি এই যে এই দুটা চার্জে দেখতে পাচ্ছ এটা খুবই কাছাকাছি থাকে, মানে তুমি চোখে দেখলে তোমার কাছে মনে হবে এটা একটা প্লেটের উপরই বিদ্যমান চার্জ। সেজন্য ওরা করছে কি ই নট আর ই ডেপথ আছে এটাকে মার্চ করে দিয়েছে, মার্চ করে নাম দিয়েছে ই, এই দুটাকে মার্চ করে নাম দিয়েছে ই। বাকি ইএস ইএস এর মতো রয়েছে, ই ডাইপোল ই ডাইপোলের মতো রয়েছে। এখন হয় কি কিউবিক যে ক্রিস্টাল রয়েছে মানে ধরো গ্লাস বা লিকুইড, এইগুলোতে ডাইপোলের যে ইফেক্টটা থাকে সেটা কি করে পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়। লাইক তোমার এই পাশে যদি 20টা পজিটিভ ডাইপোল থাকে ওই পাশে মাইনাস 20টা নেগেটিভ ডাইপোল থাকবে, সো প্লাস মাইনাস পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়। দ্যাটস ওয়াই এই ই ডাইপোলটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়, যেহেতু পরস্পরকে নাকচ করে দেয়। ওটাই এখানে বলছে যে কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে ডাইপোলের ইফেক্টটা ক্যান্সেল করে ইচ আদারকে, দ্যাটস ওয়াই ই ডাইপোলটা হচ্ছে জিরো। সো আমাদের থাকে হচ্ছে ই লোকাল সমান সমান ই প্লাস ইএস। এখন যেহেতু আমরা বললাম স্ফেরিক্যাল, এই যে গর্ত, স্ফেরিক্যাল মানে কি ঘনক, সরি গোলক, স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলক। সো যেহেতু গোলকীয়, সো আমাদের এখানে কিন্তু অ্যাঙ্গেল চলে আসবে।
এইটা সে দেখো গোলকীয় স্ফিয়ার, এই পাশে আছে পজিটিভ চার্জ, এই পাশে আছে নেগেটিভ চার্জ, মাঝখানে যদি থেটা থাকে তাহলে এর ডিস্টেন্স এইটুকু হচ্ছে তোমার আর থেটা। তো আর কে এরা প্রকাশ করছে এ দ্বারা, এই যে ব্যাসার্ধ দেখো এই ব্যাসার্ধকে ওরা লিখছে হচ্ছে এ, যেটা আমরা পড়ে আসছিলাম এস সমান সমান আর থেটা। সো এই আরটা এখন রিপ্লেস করছে এ দ্বারা, আর এই থেটাটাকে যেহেতু ছোট্ট ছোট্ট আমরা কোণ নিব সেজন্য আমরা রিপ্লেস করছি ডি থেটা, ওটা এখানে লিখছে এ ডি থেটা। আর এইটুকু হচ্ছে তোমাদের সাইন, যেহেতু এটা হচ্ছে কি সাইনের উপাংশ, ভূমি বা লম্ব হয়ে অতিভুজ, দ্যাটস এখানে আসছে এ সাইন থেটা। আর কস থেটা হলে হয়তো কি ভূমি বাই অতিভুজ, এটা তোমরা ক্যালকুলেশন দেখলেই ইজিলি বুঝতে পারবা। সো ওখানে থেকে আমাদের আলটিমেটলি আসতেছে হচ্ছে ডি কিউ সমান সমান পি ডিএস, পি সমান সমান পি কস থেটা, আর ডিএসটা সমান সমান হচ্ছে 2 পাই এ সাইন থেটা এ ডি থেটা। এই যেখানে বলা আছে ডিএস সমান সমান 2 পাই এ সাইন থেটা এ ডি থেটা। সো জাস্ট দুটাই গুণ করে দিলেই আমরা পেয়ে যাব ডি কিউ, মানে চার্জের ক্ষুদ্রাংশ। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ফুল চার্জ পেয়ে যাব। সো আর আমাদের ইলেকট্রিক ফিল্ড পাইতে গেলে কি করতে হবে, চার্জকে 4 পাই এপসিলন নট এ স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, ওইটাই করছে ই সমান সমান কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট এ স্কয়ার। তো আগের যে কিউ ছিল সেম কিউ বসে দিয়েছে, খালি এখানে একটা কস থিটা দ্বারা গুণ করছে, কারণ এদের ডিরেকশনটা কি অ্যালং পি, আমাদেরকে যে পি বরাবর বের করতে হবে, মানে কোন একটা কোণ যখন পি বরাবর আসে তখন এখানে কিন্তু কস থিটা হয়ে যায়, আর ওয়াই বরাবর গেলে সাইন থেটা হয়, নিচে হচ্ছে কস থেটা, উপরে গেলে সাইন থেটা। সো যেহেতু এটা আমাদের পি বরাবর মানে নিচে নামতেছে সেজন্য হবে কস থেটা। সো জাস্ট আমরা কস থেটার ভ্যালু দ্বারা বসে এখানে জাস্ট ইন্টিগ্রেশন করলেই আমাদের ইন্টিগ্রেশন অ্যাঙ্গেল তো আমরা জানি 0 থেকে পাই পর্যন্ত, মানে এ লম্বালম্বি 0 আর পাই, 0 আর পাই। সো 0 থেকে পাইয়ের ভিতরে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা দেখবো আমাদের ভ্যালু চলে আসবে হচ্ছে পি বাই 3 এপসিলন নট। এটুকু তোমরা বাসায় ক্যালকুলেশন নিজে থেকে করে নিও পারবা, কিছুই না। পি কস থেটা মানে পিটাকে বাইরে নিয়ে আসবা, 2 এপসিলন নট এটাকে বাইরে নিয়ে আসবা, এখানে দেখবা cos থিটা আছে, গুণ করলে cos স্কয়ার থিটা হয়ে যাবে। তারপর cos স্কয়ার থিটাকে তোমরা কি করবা 1 মাইনাস sin স্কয়ার থিটা, দেন আবার sin থিটা দিয়ে গুণ করে দিবা, একটা দেবা sin থিটা, একটা দেবা হচ্ছে মাইনাস sin কিউব থিটা। ইন্টিগ্রেশন করলে আসবে sin স্কয়ার বাই 2, ওপাশে আসবে sin টু দি পাওয়ার 4 বাই 4। এবার ইন্টিগ্রেশনের ভ্যালু বসাই দিবা, দেখবা ইন্টিগ্রেশনের রেজাল্ট চলে আসবে es সমান সমান p বাই 3 এপসাইলন নট। এই ভ্যালুটা কি করতে হবে এখন, জাস্ট কিছুই না, এই যে আমরা লিখলাম ই লোকাল ইকুয়াল টু ই প্লাস ইএস, এখানে এস এর জায়গায় বসাই দিবা, এই যে ইএস এর জায়গায় এই ভ্যালুটা বসাই দিছে, দ্যাটস ইট। এই প্রমাণটা সবচেয়ে ছোট প্রমাণ, জাস্ট ইন্টিগ্রেশন করলে প্রমাণ শেষ। সো স্টার্টিং এ তোমাদেরকে দুটো ছবি আঁকাতে হবে, তারপর এই সূত্রটা লিখতে হবে, তারপর বলতে হবে কি কি কন্ডিশন, এখানে যে কন্ডিশন রয়েছে 4টা কন্ডিশন বলতে হবে, বলার পরে সূত্রটা লিখতে হবে। তারপর যেহেতু ম্যাক্রোস্কোপিক সো এই দুটো ফিল্ড মিলে একটা ফিল্ড ই চলে আসবে, আর যেহেতু ডাইপোল পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয় সো ডাইপোল বাদ যাবে। সো আলটিমেটলি আমাদের এই সূত্র, এইখান থেকে আমরা ইন্টিগ্রেশন করার পরে নিয়ে আসবো ইএস এর ভ্যালু, ইএস এর ভ্যালু এখন বসাই দিব, দ্যাটস ইট। সবাই কি আমরা বুঝতে পারছি? স্যার পরে যে একটা ডায়াগ্রাম আছে ওটা আঁকতে হবে ওই অ্যাঙ্গেলের, এটা না অ্যাঙ্গেল এটা না আঁকলেও হবে, জাস্ট তুমি লিখতে পারলেই হলো। ঠিক আছে। যা সূত্র মুখস্থ করে তুমি যদি বসাই দিতে পারো তাহলে অ্যাঙ্গেলের ডায়াগ্রাম আঁকার দরকার নাই। এই যে এই সূত্রটা তো এটা এটা মুখস্থ রাখলে তো অ্যাঙ্গেল আর লাগতেছে না, এটা মুখস্থ রাখলে জাস্ট এই ডিকের ভ্যালুটাই তোমার এখানে আলটিমেটলি বসে গেছে। তুমি যদি খেয়াল করে দেখো এই যে ডিকিউ সমান সমান পি কস থেটা 2 পাই এ sin থেটা এ ডি থেটা, এই যে পি কস থেটা 2 পাই এ sin থেটা ডি থেটা, এটা হচ্ছে ডিকের ভ্যালু। আর নিচে যে 4 পাই এপসিলন নট এ স্কয়ার দ্বারা ভাগ হবে ওটা জাস্ট এখানে বসাই দিবা, আর ইনটু কস থেটা, আর কিছুই না। সো এই ডায়াগ্রামটা না আঁকালেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপর জাস্ট ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবো। ওকে, এই যে 2 পাই আর 4 পাই কেটে আসবে 2, এটা হচ্ছে সেই 2, আর উপরে আছে এ, নিচে আর এখানে একটা আছে এ, এ আর এ মিলে এ স্কয়ার, নিচে স্কয়ার, কাটাকাটি শেষ। সো এখান থেকে জাস্ট কাটাকাটি করলে এই ইকুয়েশনটা চলে আসে এক ধাপে। তারপর ইন্টিগ্রেশন করলে দেখবে মাঝখানে 2টা বা 3টা ধাপ আছে, এই 3টা ধাপ করলে এটা চলে আসবে, তারপর এটা চলে আসবে, শেষ। এটুকু হচ্ছে তোমাদের প্রমাণ, খুবই ছোট প্রমাণ এটা, এবং এটা মুখস্থ করাটা অনেক ইজি। বাসায় তোমরা 2বার 3বার প্র্যাকটিস করলে দেখবা এইটার প্রবলেম হবে না, ইজিলি পারবে। এটা রিলেটেড কোনো ম্যাথ নাই, তবে একটা ম্যাথ দেওয়া আছে বই, সেটা হচ্ছে 7.3, বেশি ম্যাথ নাই, সবগুলোতে একটা একটা করে ম্যাথ আছে।
তোমরা এই একটা করে ম্যাথই যদি ভালো করে বাসায় প্র্যাকটিস করতে পারো তাহলে জাস্ট ভ্যালু চেঞ্জ করা থাকবে, আর তেমন কিছু থাকবে না, তোমরা ইজিলি বাকি ম্যাথগুলো করতে পারবে। সো যেমন এখানে বলছে কনসিডার এ পিওর সিলিকন ক্রিস্টাল যার হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে 11.9। এটা কি ক্লাসে করানো হয়েছিল? জি স্যার। আচ্ছা, তো এই যে এটা মনে হয় এ নাম্বারটা করানো হয়েছিল যেহেতু ক্লসিয়াস মসেট ইকুয়েশন। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের এখানে এন এর ভ্যালু দেওয়া আছে, এপসাইলন স্যার আর এর এটাই ভ্যালু তো দেওয়া মনে আছে, হয় বলছিলেন আর স্যার আমাদেরকে বের করতে 3 নাম্বারটা বাদ বাদ দিবেন নাকি? সি নাম্বারটা বাদ দিয়ে এ আর বি করা। হ্যাঁ এটা হ্যাঁ সি নাম্বারটা বাদ দিয়ে, তো ওইটাই জাস্ট এখানে আলফা এর ভ্যালুটা এখানে বসাই দিলে হয়ে যাবে। আর ওই যে আমরা প্রমাণ করলাম ই লোকাল সমান সমান ই প্লাস পি বাই 3 এপসাইলন নট, ওইটাই হচ্ছে এখানে যে তোমরা হচ্ছে যেহেতু আমরা গতদিন এটা প্রমাণটা দেখাইনি দ্যাটস হোয়াই আমি আরেকবার দেখালাম যে কেন লোকাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড ফিল্ডের থেকে বড়, কারণ আমরা দেখতে পাইতেছি ই লোকাল সমান ই প্লাস পি বাই 3 এপসাইলন নট। সো আমি যদি এখন কোশ্চেন করি যা অরিজিনালি যদি আমি বলি যে আমাদের লোকাল ইলেকট্রিক ফিল্ড আমাদের ই এর থেকে কত বেশি, তাহলে কি বলবা বলো? কত বেশি? এই সূত্র থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বেশি। লোকাল ইলেকট্রিক ফিল্ড আমার অ্যাপ্লাইড ফিল্ডের থেকে কত বেশি বলো? স্যার 1/3। 1/3 স্যার। না, এই যে পি পি বাই 3 এপসাইলন নট এত এত যোগ করলে তো আমার সমান সমান হচ্ছে, তার মানে কত বেশি? পি বাই 3 এপসাইলন 1/3 নট। এপসাইলন নট পি। হ্যাঁ, এতটুকু হচ্ছে বেশি। দ্যাট মিন্স ধরো ই লোকাল যদি আমার 100 হয় ফর এক্সাম্পল, আর ই ধরো হচ্ছে আমার সে হচ্ছে 10 আর এটা হচ্ছে 90, তাহলে যদি আমি বলি যে ই লোকালটা ই এর থেকে কত বেশি, তাহলে 110 এর থেকে কত বেশি? 90 বেশি। দ্যাট মিন্স ই লোকালটা ই এর থেকে কত বেশি? পি বাই 3 এপসাইলন নট বেশি। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। সো পরীক্ষায় যদি আসে মানে যদি কখনো এমসিকিউ ক্লাস টেস্ট হয় বা কোনো কিছু হয়, তো যেহেতু হওয়ার চান্স কম বাট তারপরেও সো যদি বলা হয় কত বেশি, তো জাস্ট এই ভ্যালুটা বের করলেই হবে, পি বাই 3 এপসাইলন নট এইটুকু বের করলেই হবে যে এত গুণ বেশি। তোমরা চাইলে বাসায় ক্যালকুলেট করে দেখতে পারো, পি বাই 3 এপসাইলন নটের ভ্যালু যত আসবে ওটাই দেখবে এখানে লেখা আছে, এই যে ওটাই এটা। আর আমাদের এই সি নাম্বারটা লাগবে না, সেটা বাদ। ওকে, দেন আমরা আসি আমাদের যেটা হয়ে গেছে টোটাল পোলারাইজেশন, না আয়নিকেও তো হয় নাই, ক্লসিয়াস মসেটি পর্যন্ত হয়েছে তাই না? আমাদের এই যে পর্যন্ত হয়েছিল, আয়নিক তো হয়নি নাকি আয়নিক হয়েছে? গতদিন কি আয়নিক বোঝাইছিলাম? না স্যার। ওকে, সো হচ্ছে আমরা তিনটা পোলারাইজেশন দেখবো, একটা হচ্ছে আয়নিক পোলারাইজেশন, একটা হচ্ছে ওরিয়েন্টেশনাল, আর একটা হচ্ছে ইন্টারফেশিয়াল। সো আমরা আয়নিক দ্বারা বুঝতে পারছি যেখানে আয়ন রিলেটেড কিছু থাকবে লাইক ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটার মাধ্যমে। সো এখানকার যে সূত্র আছে এই চারটা সূত্র এই সেম, মানে তোমরা শুরু থেকে যতগুলো পোলারাইজেশনের সূত্র পড়ে আসতেছো সেম একই সূত্র, জাস্ট পার্থক্য হচ্ছে যেটা হচ্ছে আয়নিক। দ্যাট মিন্স তোমার সাফিক্সে অলওয়েজ আই লিখতে হবে, অন্য কিছুই না। দেখবা ক্লসিয়াস মসেটির যে ইকুয়েশন, দেখবা এই ইকুয়েশনও দেখো, এই ইকুয়েশন থেকে তাকালে বুঝতে পারবা। এখানে ইকুয়েশন হচ্ছে এপসাইলন আর মাইনাস 1 ডিভাইডেড বাই এপসাইলন আর প্লাস 2 ইকুয়াল টু এন আলফা ই বাই 3 এপসাইলন নট। দেখো আয়নিক পোলারাইজেশনের সেম সূত্র, কোনো চেঞ্জ নাই। এপসাইলন আর মাইনাস 1 ডিভাইড বাই এপসাইলন আর প্লাস 2 ইকুয়াল টু 1/3 এপসাইলন নট। এই যে 1/3 এপসাইলন নট, উপরে আসছে শুধুমাত্র এন আলফা আই, এখানে দেখো হয়েছে এন আই আলফা আই। তো এন আই কেন আসছে? যেহেতু আয়নিক, আয়নিক আর আলফা আই যেহেতু আয়নিকের জন্য আমরা বের করতেছি দ্যাটস ওয়াই আলফা আই। বুঝতে পারছো? সূত্রগুলো সব সেম, কোনো পার্থক্য নাই। এই দেখো উপরে যে সূত্র পি সমান সমান এপসাইলন আর মাইনাস 1 ইন্টু এপসাইলন নট ই, নিচেও দেখো সেম সূত্র এপসাইলন আর মাইনাস 1 এপসাইলন নট ই, কোনো পার্থক্য নাই, জাস্ট পার্থক্য হচ্ছে সাফিক্সে। তুমি যখন আয়নিকের জন্য বের করবে তখন আই দিতে হবে, তুমি যখন ইলেকট্রনিকের জন্য বের করবে তখন ই দিবা, যখন ডিপোলারের জন্য বের করবা তখন ডি দিবা, এইভাবে যাতে বোঝানোর সুবিধা হয় যে কোনটা আয়নিকের জন্য কোনটা ডাইপোলারের জন্য, দ্যাটস ওয়াই, অন্য কোনো কিছু না। সো এটা বেসিক্যালি এই যেখানে বলা আছে তোমাদের বইটা যদি করে তাহলে দেখতে পাবা, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল দিয়ে তোমাদেরকে বোঝাইছে, ওয়ান ডাইমেনশনাল যে ক্রিস্টালটা আছে সেটা দ্বারা। এখানে কি করছে দেখো যে প্রত্যেকটা ক্লোরাইড আয়ন তার পাশের যে সোডিয়াম আয়ন তাকে আকর্ষণ করতেছে,
এই সোডিয়াম আয়ন আবার কি করতেছে, তার পাশেরটাকে আকর্ষণ করতেছে। এটা কি, এখানে যখন আমরা কোনো অ্যাপ্লাইড ফিল্ড দিই নাই, নো অ্যাপ্লাইড ফিল্ড, এ নাম্বার ছবিটা হচ্ছে নো অ্যাপ্লাইড ফিল্ড। এই জন্য দেখো সবগুলো মোটামুটি একই ডিস্টেন্সে রয়েছে। এটাই দেখো এখানে বলছে যে এ NaCl চেন ইন দ্য NaCl ক্রিস্টাল উইদাউট অ্যান অ্যাপ্লাইড ফিল্ড, দ্যাটস ওয়াই আমাদের কোনো ডাইপোল মোমেন্ট নাই এর ভিতরে। বাট যদি আমরা অ্যাপ্লাইড ফিল্ড দিই, এই যে নিচের ই অ্যাপ্লাইড ফিল্ড যদি দিই, তাহলে কি হবে, তাহলে দেখবা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। সো এই চার্জ তার পাশের চার্জকে আকর্ষণ করবে, এই চার্জ তার পাশের চার্জকে আকর্ষণ করবে, এটা তার পাশের চার্জকে আকর্ষণ করবে। সো আবার হবে এটা কি, আবার নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে। সো একদিকে আছে বিকর্ষণ সেম চার্জের, আর একটা আছে হচ্ছে কি অপোজিট চার্জের আকর্ষণ। সো এই কারণে দেখবে তাদের ডিস্টেন্সটা কম বেশি হয়ে যাবে। দেখো এটা খুব কাছাকাছি আছে, আবার এটা খুব দূরে দূরে আছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা নেট ডাইপোল মোমেন্ট পাবো। যেহেতু নেট ডাইপোল মোমেন্ট পাবো, দ্যাট মিনস ওখানে আমাদের কি হবে, নেট একটা পোলারাইজেশন ফিল্ড আমরা পাবো। দ্যাটস ওয়াই ওখানে একটা ভোল্টেজ জেনারেট হবে, এবং আলটিমেটলি আমরা সেইখানে ক্লসিয়াস-মসেটের ইকুয়েশন যদি বসাতে পারি, তাহলে আমরা ওইখান থেকে একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু পাবো ফর আয়নিক পোলারাইজেশন। যেহেতু এটা আয়ন রিলেটেড, সো এটা হচ্ছে আয়নিক পোলারাইজেশন। ঠিক সেম আর একটা আছে হচ্ছে কি ওরিয়েন্টেশনাল। সো ওরিয়েন্টেশন না কি বোঝাইতেছে, যেহেতু আমরা একটু আগে দেখলাম ওরিয়েন্টেশন মানে হচ্ছে কি ঘোরা বা মুভমেন্ট করা, ওরিয়েন্ট করা। সো এটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য, একটা হচ্ছে কি লিকুইড ফর্মে যেসব ক্রিস্টাল থাকবে তার ক্ষেত্রে, আর একটা হচ্ছে গ্যাসিয়াস ফর্মে যে ক্রিস্টালগুলো থাকবে তার ক্ষেত্রে পসিবল। সলিডের ক্ষেত্রে কিন্তু পসিবল না, সলিড কিন্তু একদম হার্ড। সো ওইটা নড়বেও না, চোরা মারলে ওই পাশে যায়, ওই পাশ থেকে ধাক্কা মারলে এই পাশে যায়। দ্যাট মিনস পানির যে মলিকুলগুলো রয়েছে তারা কিন্তু নিজেদের ভিতরে ওরিয়েন্ট করতে থাকে, কখনো একজন ডানে একজন বামে। যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অ্যাটমগুলো রয়েছে সেগুলো কিন্তু একবার ডানে বামে মুভমেন্ট করে। আবার যে গ্যাসিয়াস ফর্ম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পরস্পর মুভমেন্ট করে। এয়ারের ভিতরে তো কত কি আছে, নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম, এগুলো কিন্তু পরস্পর মুভমেন্ট করে। সো ওরা কিন্তু ফিক্স থাকে না। তো যেহেতু মুভমেন্ট করে, দ্যাটস ওদের নাম হচ্ছে ওরিয়েন্টেশনাল। আর তাদের মাধ্যমে যে পোলারাইজেশন হয় তাকে বলা হয় কি ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন। যদি আমরা ছবির দিকে তাকাই, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ছবি HCl। তো এখানে দেখো Cl হাইড্রোজেনের দিকে কি গেছে, ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছে। আর এইটা হচ্ছে তাদের ইলেকট্রিক ফিল্ড যখন নাই তখন এই অবস্থায় বিদ্যমান, মানে এক একজন এক এক দিকে, এক একজন এক এক দিকে বিদ্যমান। দ্যাটস ওয়াই তাদের এভারেজ যে ডাইপোল মোমেন্ট সেটা কি আসে, 0 আসে। বাট যখন আমরা একটা অ্যাপ্লাইড ফিল্ড দিব, তখন কি হবে, অ্যাপ্লাইড ফিল্ড দেওয়া বলতে বোঝাচ্ছে ধাক্কা মারা। যেহেতু এটা কি লিকুইড ফর্মে আছে, লিকুইড বা গ্যাসিয়াস যে কোনো ফর্মে থাকুক না কেন তাদের ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা প্রযোজ্য। সো তুমি যখন ধাক্কা দিবা এটা মাথায় রাখবা, যেহেতু এটা ওরিয়েন্টেশনাল, দ্যাট মিনস এখানে একটা কৌণিক গতি থাকবে। রৈখিক গতির ক্ষেত্রে যেমন আমরা পাই কি ফোর্স, কৌণিক গতির ক্ষেত্রে কিন্তু আমরা পাই টর্ক। লাইক তুমি যখন সাইকেল চালাবা, সাইকেল যখন যাচ্ছে সেটা কিন্তু রৈখিক বেগে যাচ্ছে, বাট আমি যদি সাইকেলের চাকাটার দিকে তাকাই, সাইকেলের চাকা যখন ঘুরছে ওটা কিন্তু কৌণিক বেগে ঘুরছে। সো সাইকেলের ভিতরে কিন্তু আমরা এট এ টাইমে দুইটা মোশন পাই, সাইকেল যাচ্ছে রৈখিক বেগে, বাট সাইকেলের চাকা ঘুরতেছে কৌণিক বেগে। বাট যদি আমরা ফ্যানের দিকে তাকাই, ফ্যান দেখবো এটা কিন্তু শুধুমাত্র কৌণিক বেগেই ঘোরে, এর কোনো রৈখিক বেগ নাই, এক জায়গাতে যেহেতু ফিক্সড, সো নো রৈখিক বেগ, ফ্যানের পাখা ঘুরতেছে কৌণিক বেগ। সো যেহেতু এটা হচ্ছে কি লিকুইড ফর্মে আছে, সো তুমি যখন একদিকে ধাক্কা দিবা তখন কি হবে, সেটা একটা টর্ক পাবে। টর্ক পাওয়ার পর কি হবে, সেটা ঘুরতে থাকবে, লাইক ওরিয়েন্ট হবে, যেভাবে ঘুরতে 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 সামনের দিকে অগ্রসর হবে। এমন না যে এক জায়গায় ঘুরবে, এরকম না, ধাক্কা খেয়ে সামনের দিকে ওইভাবে ঘুরতে ঘুরতে যাবে। সো এই ঘোরার গতিটাকে হচ্ছে এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে এইদিকে সেম ফোর্স এবং এইদিকে সেম ফোর্স, যার ফলে এখানে একটা নেট টর্ক তৈরি হয়েছে, নেট টর্কের কারণে আমাদের এই আয়নটা ঘুরতেছে। এখন অ্যাপ্লাইড ফিল্ডটা আমরা কোন দিকে দিছি তার সাথে অ্যাঙ্গেলটা হবে। দেখো অ্যাপ্লাইড ফিল্ডটা আমরা দিছি কি সোজা, দ্যাট মিনস এই বরাবর, ডাইপোলের মাঝ বরাবর অ্যাপ্লাইড ফিল্ড দিছি। সো অ্যাপ্লাইড ফিল্ড এবং এই যে ডাইপোল রয়েছে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেল, এটাকে আমরা বলতেছি হচ্ছে থেটা। দ্যাট মিনস এই ডাইপোলটা কি হইতেছে, এই থেটা কোণে পোলারাইজড হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করি দেখবো যে আমাদের এই সেম ক্যালকুলেশনই আসবে, এই যে
ওরিয়েন্টেশনাল ক্ষেত্রে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তুমি যখন ধাক্কা দিচ্ছ, সো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, থিটা অ্যাঙ্গেল। এই থিটা অ্যাঙ্গেলে কি হয়ে যাচ্ছে, ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা টর্ক পাবো। টর্ক সমান সমান কি, ফোর্স ইনটু ডিসটেন্স। সো যেহেতু আমরা একটা মাঝখানে থিটা পাইতেছি, দ্যাটস ওয়াই আমরা ফোর্স কিন্তু পুরোপুরি এফ পাবো না, ফোর্সের ভ্যালু হবে এফ সাইন থিটা, আর হচ্ছে আমাদের যে ডিসটেন্স সেটা হচ্ছে এ। সো এফ সাইন থিটা ইনটু এ। তারপরে কি আসতেছে, এই যে পি নট সমান সমান এ কিউ, এটা এখানে দেওয়াই আছে। ডাইপোল মোমেন্ট সমান সমান তো আমরা জানি কিউ এ, আমরা তো জানি পি সমান সমান কিউ এ, তো এই কিউ এ কেই উল্টা করে লিখছে এ কিউ, অন্য কিছু না। এর আগে আমরা পড়েই আসছে এই যে পি সমান সমান ইলেকট্রনিক পটেনশিয়াল পি সমান সমান কিউ এ, তো এটাকেই উল্টা করে লিখছে এ কিউ। মানে এক একজন রাইটার এক এক ভাবে লেখে, তো সো পি সমান সমান এ কিউ, এটা মানে হচ্ছে কিউ এ। তো আমরা এখানে দেখব যে আমাদের যে পোটেনশিয়াল এনার্জি রয়েছে, সেই এনার্জিটা কখন ম্যাক্সিমাম হয়। তো ম্যাক্সিমাম তখনই হয় যখন থিটার ভ্যালু কি হয়, 180 ডিগ্রি হয়। সো আমরা ইম্যাক্স সমান সমান পাবো 0 থেকে পাই, 180 ডিগ্রির ভিতরে আমরা ইন্টিগ্রেশন করব, ভ্যালুটা হচ্ছে পি নট ই সাইন থিটা ডি থিটা। এই যে আমরা টর্ক পেলাম, এই টর্কের সাথে ডি থিটা, মানে আমাদের ইম্যাক্স সমান সমান এখানে আসতেছে ইন্টিগ্রেশন টাউ ডি থিটা। টাউয়ের ভ্যালু কত, ই পি নট সাইন থিটা, জাস্ট বসাই দিছি ই পি নট সাইন থিটা, তারপর ডি থিটা। এই ইন্টিগ্রেশনটা তোমরা ইজিলি করতে পারবা। পি নটটা এই পাশে চলে আসবে, সাইন থিটা ইন্টিগ্রেশন করে আসবে মাইনাস কস থিটা, 0 থেকে পাই, কস 0 ভ্যালু 1 আর কস পায়ের ভ্যালু হচ্ছে -1। যেহেতু মাঝখানে একটা মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে প্লাস, সো একে একে 2 হয়ে যাবে। সো 2p নট ই, এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম যে পোটেনশিয়াল এনার্জি সেটা। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা আমাদের যে ডাইপোল মোমেন্টের এভারেজ ভ্যালু সেটা পাবো হচ্ছে 1/3 পি নট স্কোয়ার ই ডিভাইড বাই কেটি, যেখানে কে হচ্ছে তোমার বোলসম্যান কনস্ট্যান্ট, টিটা হচ্ছে তোমার কেলভিনের ভ্যালু টেম্পারেচার, পিটা হচ্ছে কিউ এ যেটা আমরা একটু আগে বের করলাম, আর ইটা তো অ্যাপ্লাইড ফিল্ড, এটা কোশ্চেনে দেওয়াই থাকবে। সো এই ভ্যালুগুলো দেওয়া থাকলে আমরা ইজিলি এভারেজ যে ডাইপোল মোমেন্টটা রয়েছে বা ডাইপোলের যে এনার্জি রয়েছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। এরপরে আসতেছে হচ্ছে ইন্টারফেসিয়াল পোলারাইজেশন। ইন্টারফেস মানে কি, ইন্টারফেস মানে হচ্ছে একটা ব্যবধি, সামনে কোনো একটা অন্তরক থাকবে, অন্তরক বলতে গেলে কি একটা বাউন্ডারি, একটা লেয়ার দেওয়া থাকবে, যে লেয়ারে ইন্টারফেসের মাধ্যমে তোমাকে পোলারাইজটা করতে হবে। ইটস লাইক, এটা কেন করা হয়, আমাদের দেখা গেছে বেসিক্যালি আমরা যে পার্টগুলো পড়তেছি পোলারাইজেশন, এগুলো কিন্তু বেসিক্যালি পড়ানো হচ্ছে ক্যাপাসিটর ডিজাইন করার জন্য, নাথিং এলস। যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল রয়েছে এর বেসিক কাজ হচ্ছে ক্যাপাসিটর ডিজাইন করা। আমরা বাজারে দেখলে দেখবো যে তোমরা যখন কোনো প্রজেক্ট করবা, ধরো তোমার লাগবে সে 109 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, কিন্তু তুমি মার্কেটে খুঁজলে কিন্তু 109 মাইক্রোফ্যারাডের কোনো ক্যাপাসিটর পাবা না। দেখবা মার্কেটে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালুর ক্যাপাসিটর রয়েছে, যেমন 470 মাইক্রোফ্যারাড, তারপরে পাবা হচ্ছে 520, এরকম সামথিং সামথিং, মাঝখানের কোনো কিছু কিন্তু নাই। আমরা যেমন ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স দিয়ে চাইলে 0 থেকে 100 পর্যন্ত যে কোনো ভোল্টেজ ভ্যারি করাইতে পারি, তুমি কিন্তু ক্যাপাসিটর ভ্যারি করাইতে পারবা না। তো দ্যাটস তোমাদেরকে তখন করতে হয় কি, সিরিজ প্যারালাল করে ক্যাপাসিটেন্সের ইকুইভ্যালেন্ট একটা ভ্যালু নিয়ে আসতে হয়, ওই কাছাকাছি যেটা তোমার লাগবে। তো এখানে ইন্টারফেসিয়াল দ্বারা কি করছে, এরা জাস্ট কিছুই না, আমার তো ইলেকট্রোড তো আছেই, প্লাস মাইনাস অ্যানোড ক্যাথোড, ভেতরে আমরা কি করছি, কিছু ফিক্স চার্জ রেখে দিছি। এই ফিক্স চার্জটা হইতে পারে নেগেটিভ, হইতে পারে পজিটিভ, ডিপেন্ডস অন তুমি কিভাবে ডিজাইন করতেছো তোমার ক্যাপাসিটর। সো এখানে আমরা নেগেটিভ চার্জ রাখছি ফিক্স চার্জ হিসেবে। তাহলে ফিক্স চার্জ হচ্ছে আমার নেগেটিভটা, তাহলে আমাদের গতিশীল চার্জ কোনটা থাকবে, মোবাইল চার্জ, সেটা হচ্ছে পজিটিভ। তো যখন তুমি এখানে কি করবে, একটা অ্যাপ্লাইড ফিল্ড দিবা, দ্যাট মিনস একটা ভোল্টেজ সোর্স দ্বারা কানেক্ট করবা, তখন কি হবে, তখন পজিটিভ চার্জ কি করবে, এই দণ্ডে ধরো তোমার এখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ পাইছো, সে তুমি এখানে অ্যাপ্লাই করছো নেগেটিভ, এখানে অ্যাপ্লাই করছো পজিটিভ, তো নেগেটিভ কি করবে, এখানে হচ্ছে পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, আর এই পজিটিভ কি করবে, নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। এখন এই নেগেটিভ তোমার অন্তরকের ভেতরের পজিটিভ গুলোকে তার নিজের দিকে টানবে, আর এই পজিটিভ গুলো এই অন্তরকের ভিতরে নেগেটিভ গুলোকে নিজের দিকে টানবে। বাট কথা হইতেছে নেগেটিভ গুলো আমার সব ফিক্সড চার্জ, দ্যাট মিনস তাকে চাইলেও টানতে পারবে না। বাট এই যে পজিটিভ চার্জ রয়েছে সেগুলো কিন্তু তোমার মোবাইল চার্জ, মানে ইজিলি মুভ করতে পারে, তার মানে এগুলো সব এর পাশে চলে আসবে। দ্যাট মিনস এইখানে দেখা গেছে আমি পজিটিভ 100 কুলম চার্জ স্টোর করাইছি,
বাট এই পাশে যেহেতু আমার ফিক্সড চার্জ, দ্যাট মিনস এখানে আমার কোনো চার্জ স্টোর হয়, দ্যাট মিনস আলটিমেটলি আমি এর মাধ্যমে কি করলাম, আমার 100 কুলম চার্জ আমি স্টোর করতে পারলাম। তো ওটা এখানে বলতেছে ইন্টারফেসিয়াল কেন, যে আমি একটা বাউন্ডারি দিয়ে দিছি, দ্যাট মিনস আমি যে কোনো একটা চার্জকে ফিক্স করে দিছি। কোন চার্জ তুমি যেটাতে খুশি করো কেন ফিক্স করে দাও। যখনই তুমি ফিক্স করে দিবা, দেখবা ওই চার্জটা কি করতে পারবে না, সে অ্যানোড বা ক্যাথোডের দিকে মুভমেন্ট করতে পারবে না, ফলে সেখানে একটা ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে। দ্যাটস ওয়াই আমরা এক পাশে চার্জের পরিমাণ বেশি পাবো আর এক পাশে চার্জের পরিমাণ কম পাবো। সো আমাদের ডিফারেন্স যত বাড়বে আমাদের চার্জ স্টোরের ক্যাপাসিটিও তত বাড়বে। সো এইভাবে হচ্ছে আমাদের ইন্টারফেসিয়াল পোলারাইজেশন কাজ করে। আর টোটাল পোলারাইজেশন যেহেতু আমরা জানি আমাদের পোলারাইজেশন টোটাল মাত্র 3টা হয়, একটা হচ্ছে ইলেকট্রনিক, একটা আয়নিক, আর একটা হচ্ছে ওরিয়েন্টেশনাল বা ডাইপোলার। এই 3 ধরনের পোলারাইজেশন আমরা দেখে থাকি সচরাচর। সো আমরা যদি বলি এভারেজ ডাইপোল মোমেন্ট সেটা কত হবে, এই 3টার যোগফল। আয়নিকের ক্ষেত্রে হচ্ছে আলফা ই ই লোকাল, যেহেতু আমরা সব লোকাল ফিল্ড নিয়ে কাজ করছি সো এখানে সব কিন্তু ই লোকাল হবে। আয়নিকের ক্ষেত্রে কি আলফা আই ই লোকাল, সাফিক্স দেখো আই। ডাইপোলারের ক্ষেত্রে দেখো আলফা ডি ই লোকাল। এই সাফিক্স দ্বারা আমরা বুঝতে পারবো যে আসলে এই আলফাটা কি মিন করতেছে, ইলেকট্রনিকের, আয়নিকের না ডাইপোলারের। সো ইলেকট্রনিকের ক্ষেত্রে আলফা ই, আয়নিকের ক্ষেত্রে আলফা আই, আর ডাইপোলারের ক্ষেত্রে আলফা ডি। এখানে একটা মজার জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি যে লরেন্স যে ফিল্ডটা রয়েছে লোকাল ফিল্ড, সে কিন্তু ডাইপোল মোমেন্ট ব্যবহার করতে পারে না, মানে ডাইপোলার যত ম্যাটেরিয়াল রয়েছে সে ম্যাটেরিয়াল কিন্তু সে তার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে না। দ্যাটস ওয়াই ক্লসিয়াস মসেটটি যে ইকুয়েশনটা রয়েছে সেটাও ডাইপোলার ইলেকট্রনিক্স নিয়ে কোনো কাজ করতে পারে না। দ্যাট মিনস যখন আমরা ক্লসিয়াস মসেটটির মাধ্যমে এপসাইলন আর বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বের করব, তখন কিন্তু আমাদের এন ডি আলফা ডি, যেটা আমরা বলতেছি এন ডি আলফা ডি, এই ভ্যালুটা আমাদের প্রযোজ্য হবে না। দ্যাটস ওয়াই দেখো ক্লসিয়াস মসেটটির মাধ্যমে আমরা যখন বের করতেছি তখন আমাদের ভ্যালু রয়েছে 1/3 এপসাইলন নট এনই আলফা ই আর হচ্ছে এনআই আলফা আই, কিন্তু এনডি আলফা ডি নাই। এই যে ই মানে ইলেকট্রনিক, এই যে ওখান থেকে আমরা এই ইটা পাবো, আর এই যে আই থেকে আমরা এই আইটা পাবো। বাট এই ডি এর জন্য আমরা পার্টিকুলার যে ভ্যালুটা পাওয়ার কথা ছিল সেটা পাবো না। রিজনটা কি, রিজনটা হচ্ছে ক্লসিয়াস মসেটটি ইকুয়েশনটা ডাইপোলার ইলেকট্রনিক্স নিয়ে কোনো কাজ করে না। দ্যাট মিনস ওই ইকুয়েশনের ক্ষেত্রে ডাইপোলারের কোনো অবদান নাই। সো এখানে ডাইপোলার মোমেন্টের কোনো ভেরি আসবে না, মানে কোনো চেঞ্জ আসবে না। সো তোমাদের পরীক্ষায় যদি বলে এপসাইলন আর বের করতে টোটাল পোলারাইজেশন থেকে, তখন কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র আয়নিক এবং ইলেকট্রনিকের ক্ষেত্রে প্রযোজ্য, ডাইপোলারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা লাগবে না, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এগুলো একটু জটিল তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, দ্যাটস ওয়াই আমি ওটা এক্সক্লুড করতেছি, এগুলো পরীক্ষাও থাকবে না। এই যে ডাইলেকট্রিক ব্রেকডাউন, এখানে দেখবা কিছু ভাগ ভাগ আছে, সলিডের দেওয়া আছে, ব্রেকডাউন টাইম দেওয়া আছে, এটা লিকুইডেরও হয় গ্যাসেরও হয়। তো তোমাদের যে প্রেজেন্টেশন টপিক রয়েছে তোমরা কিন্তু নিজেদের মতো করে বানাবা, নিজেদের মতো গ্রুপ করে বানাবা। সিআর তুমি কিন্তু আমাকে এখনো গ্রুপ নাম দিলা না। হ্যালো সিআর কি আছি? হ্যালো সিআর বাদে অন্য কেউ কি আছে যারা সেদিন ক্লাস করছিল, লাস্ট ক্লাস যাদেরকে বলছিলাম? হ্যাঁ, ওই যে তোমাদেরকে কিন্তু প্রেজেন্টেশনের জন্য ওই গ্রুপ করতে বলছিলাম, গ্রুপ করে আমাকে হচ্ছে লিস্টটা দিয়ে দিও যে কোন মেম্বার কোন গ্রুপে আছে, কারণ ওইভাবে হচ্ছে আমাকে প্রেজেন্টেশনের আগে ফর্ম তৈরি করে নিয়ে যাইতে হবে। জি স্যার, সিআর মেবি আমাদের কাছে লাস্ট ডেট সময় দিছে আজকে বা কালকে স্যার, ও হয়তো আপনাকে খুব দ্রুত ইনফর্ম করে সব লিস্ট দিয়ে দিবে স্যার। ওকে ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশনের টপিক, দ্যাটস আমি এটা বোঝাচ্ছি না, জাস্ট হালকা একটু বলে দিই। সেটা হচ্ছে কি যে আমরা যে কন্ডাক্টরগুলো ইউজ করি, মানে আমাদের ওভারহেড লাইন বলো কিংবা আন্ডারগ্রাউন্ড লাইন বলো, এগুলো তো আমাদের খুব সফিস্টিকেটেড লাইন, বিশেষ করে আন্ডারগ্রাউন্ড লাইন।
আমরা চাই না যে এটাতে বারবার ফল্ট হোক আর আমাদেরকে মাটি খুঁড়ে খুঁড়ে কিংবা যেখানে আমাদের সেট আপ বক্স লাগানো থাকবে সেটা আমরা খুলে খুলে বারবার এগুলো ঠিক করি। সো আমরা এখানে চেষ্টা করি খুব অ্যাকুরেটলি প্রিসিয়াস ম্যাটেরিয়াল বা প্রিসিয়াস ভাবে এগুলো বসাইতে, যাতে কোনো মানে ব্রেকডাউনের কোনো চান্স না থাকে। বাট তারপরেও হয়টা কি দেখা গেছে পানির নিচে মাটির নিচে অনেক প্রেশার থাকে। ধরো তুমি যার যে আন্ডারগ্রাউন্ডে ধরো কোনো কেবল বসেছো, তার উপর দিয়ে সে এখন কোনো কিছু নাই, পরবর্তীতে রাস্তা হলো, রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে হয়টা কি দেখবা, আমরা যে লিমিটটা বলে দিই যে এই রাস্তার উপর দিয়ে 3 টন 4 টনের বেশি কোনো ট্রাক বা বাস চলাচল করতে পারবে না, দেখবো ওই রাস্তা দিয়ে 10 টন 20 টনের বাস চলাচল করে। তো ওই বাসের যে এক্সট্রা প্রেশার থাকে, প্রেশারের কারণে মাটির নিচে যে আমাদের কেবলগুলো থাকে এই কেবলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। জ্যাকেট বলো বা আদার্স যা যা আছে এগুলো কিন্তু ছিঁড়ে যায়। আবার মাটির নিচে তো তোমার হচ্ছে বিভিন্ন রকমের অণুজীব আছে, তারা তো দেখা গেছে তাদের শক্তিশালী দাঁত দিয়ে মাঝে মধ্যে কুটকুট করে কাটে। সো দ্যাটস ওয়াই যদি সামান্য পরিমাণেরও ছিদ্র হয়ে যায় তখনটা কি হয়, তখন আমাদের যে কন্ডাক্টর দিয়ে কারেন্ট পাস হচ্ছে সে কিন্তু সবসময় শর্টেস্ট পাথ খোঁজে কারেন্ট চলাচলের জন্য। এখন দেখা গেছে তুমি একটা 1 কিলোমিটার লম্বা তার মাটির নিচে দিয়ে রাখছো এবং ওই 1 কিলোমিটারে দেখা গেছে যে মাঝামাঝিতে একটা জায়গাতে সামান্য ফুটা হয়ে গেছে। এখন এই তারটা করবে কি, শুরু থেকে কারেন্ট নিয়ে ওই যে মাঝে ফুটা হয়েছে ওই ফুটা বরাবর দিয়ে মাটিতে ছেড়ে দিবে। কারণ আমরা জানি গ্রাউন্ড কিন্তু সবচেয়ে বড়, মানে মাটি হচ্ছে কিন্তু সবচেয়ে মানে গ্রাউন্ডিং এর জন্য সবচেয়ে বেস্ট। মানে তুমি যতই কারেন্ট থাকুক না কেন বা চার্জ থাকুক না কেন, মাটিতে কিন্তু তুমি দিয়ে দিতে পারো। মাটি কিন্তু ইনফাইনাইট পরিমাণ চার্জ ক্যারি করতে পারে। সো দ্যাটস ওয়াই ওই কারেন্টটা কি হবে, ওই পুরা কন্ডাক্টর দিয়ে পাস না হয়ে ওই ফুটো দিয়ে মাটিতে চলে যাবে। সো তুমি কিন্তু তোমার রিকোয়ার্ড যে কারেন্টের ভ্যালু সেটা পাবা না। সো এইটাকে বলে হচ্ছে ডাইলেকট্রিক ব্রেকডাউন। যখনই হচ্ছে কোনো একটা তার, এই যে তার আছে তারের দেখো এটা হচ্ছে কেবল জ্যাকেট, এটা হচ্ছে পলিমার শীট দেওয়া আছে 2টা, তারপর দেখবা ইনার ইলেকট্রোড আছে, এর ভিতরে অনেক থাকে, ইনসুলেশন থাকে, তারপরে তোমার মেটালের কিছু শীট থাকে যাতে করে আমাদের তাপে চাপে এগুলোতে নষ্ট না হয়। বাট তারপরে যদি সামা কোনো ফুটা হয়ে যায় দেখবা ওই কন্ডাক্টর যে কারেন্টটা পাস হচ্ছে সেটা ট্রি আকারে কি করে মাটিতে চলে যাওয়ার চেষ্টা করে, ব্রেকডাউন হওয়াতে ফুটো দিয়ে মাটিতে চলে যাবে। সো এইটাকে বলতেছি হচ্ছে আমরা ডাইলেকট্রিক ব্রেকডাউন। মানে তুমি যে অন্তরকটা ব্যবহার করছো যাতে করে ওই কারেন্টটা শুধুমাত্র ওই তার দিয়ে ফ্লো হয়, বাকি আশেপাশে কোনো দিক দিয়ে ফ্লো হইতে না পারে। দ্যাটস ওয়াই তুমি ওই ডাইলেকট্রিক মিডিয়ামটা ইউজ করছো। বাট যখনই দেখতেছো যে না আমার ফুটো হওয়ার কারণে ওই কারেন্টটা পুরোপুরি পাস না হয়ে মাটিতে চলে আসছে, দ্যাট মিনস তোমার ডাইলেকট্রিক আর আগের মতো কাজ করছে না, দ্যাট মিনস সেখানে ডাইলেকট্রিক ব্রেকডাউন হয়েছে। ওটাকেই বলতেছে ডাইলেকট্রিক ব্রেকডাউন। এটা সলিডের ক্ষেত্রেও হয়, লিকুইডের ক্ষেত্রেও হয়, গ্যাসের ক্ষেত্রেও হয়। সো তোমরা তোমাদের মতো করে স্লাইড বানিয়ে প্রেজেন্টেশন দিবা। মিনিমাম যেন এক একজনের 2টা করে স্লাইড থাকে। সো গ্রুপ মেম্বার তো বলে দিচ্ছি 5টা করে, সো 10টা স্লাইড হবে মিনিমাম। তো এইভাবে তোমরা গ্রুপ ফর্ম করে নিও। আচ্ছা, এরপরে আসতেছি হচ্ছে পাইজো ইলেকট্রিক ইফেক্ট। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, পাইজো ইলেকট্রিক ইফেক্ট আর হচ্ছে পাইজো ইলেকট্রিসিটি জেনারেশন। সো হোয়াট ইজ পাইজো ইলেকট্রিক ইফেক্ট? পাইজো শব্দের অর্থ হচ্ছে প্রেসার, আর ইলেকট্রিক মানে হচ্ছে কি তড়িৎ উৎপন্ন হবে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি প্রেসারের মাধ্যমে যে তড়িৎ উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলতেছি হচ্ছে পাইজো ইলেকট্রিক ইফেক্ট। এখন প্রেসারটা কিভাবে দিবা? ধরো তোমার একটা ক্রিস্টাল আছে, সেই ক্রিস্টালটা কি থাকে, প্রথমে তার ভিতরে যে ডোমেনগুলো থাকে সেই ডোমেনগুলো কি থাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিস্তৃত অবস্থায় থাকে। লাইক কোনোটা আছে ধরো সোজা, কোনোটা আছে বাঁকা, কোনোটা আছে নিচের দিকে, কোনোটা আছে উপরের দিকে, কোনোটাই কিন্তু সেম টু সেম ভাবে নাই। তো হয়টা কি, যখনই আমরা কোনো একটা কিছুতে বাড়ি মারি তখন কিন্তু ওর ভিতরে যে মলিকুলগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাইব্রেশন করে, মানে কাঁপে। সো যখনই কাঁপে তখন কি হয়, ওই ডোমেনগুলো চেষ্টা করে পরস্পর নিজের দিকে অ্যালাইন করার। এবং এই অ্যালাইন করা মানে এরকম না যে একবারে অ্যালাইন হয়ে থেকে যাবে। ধরো একটা বাড়ি মারছো, ওই বাড়ি যে মারছো কিছুক্ষণ অ্যালাইন হয়েছে, আবার কিছুক্ষণ মানে ধরো কাঁপতিছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। তো যখন উপরে যাওয়ার পথে এখানে আসে তখন দেখবে একবার অ্যালাইন হইতেছে, আবার যখন উপর থেকে নিচে আসতেছে তখন একবার অ্যালাইন হইতেছে। সো এইভাবে বারবার অ্যালাইন হচ্ছে আর যাচ্ছে। তো এই যে অ্যালাইন হচ্ছে আর যাচ্ছে, যখনই অ্যালাইন হচ্ছে তখন কি হচ্ছে, তার মাঝখান দিয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে।
দ্যাটস ওয়াই সেখান থেকে আমরা একটা ভোল্টেজ জেনারেট করতে পারতেছি। আর ওই ভোল্টেজের কারণেই কিছু চার্জ এপাশ থেকে ওই পাশে ট্রান্সফার হইতেছে। সো দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলতেছি কি পাইজো ইলেকট্রিক ইফেক্ট। দ্যাট মিনস প্রেশারের মাধ্যমে কোনো একটা ক্রিস্টালের ভেতরে যদি আমরা ডোমেনগুলোকে অ্যালাইন করতে পারি, তাহলে তার ভেতরে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই ইফেক্টটাকে বলতেছে হচ্ছে পাইজো ইলেকট্রিক ইফেক্ট। আর যে বিদ্যুৎটা প্রবাহিত হইতে আছে তাকে বলতেছে হচ্ছে পাইজো ইলেকট্রিসিটি জেনারেশন। দ্যাট মিনস সেখানে আমরা কিছুটা বিদ্যুৎ পাইতেছি। এই বিদ্যুৎটা আমরা কিভাবে মানে মেজারমেন্ট করব? এটা মেজারমেন্ট করার জন্য তেমন কোনো যন্ত্র নাই। জাস্ট আমরা জানি যে গ্যালভানোমিটার নামে একটা যন্ত্র আছে, যার কাজ হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয় করা। সে খালি এটা মেজার করতে পারে যে হ্যাঁ এই পাত দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা কিন্তু সে মেজার করতে পারে না। ওইটা মেজার করার জন্য আমাদের লাগে অ্যামিটার। আর কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না এটা বোঝার জন্য আমাদের লাগে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার নাথিং এলস, একটা যন্ত্র যার ভিতরে একটা কাঁটা থাকে। যখনই কারেন্ট যায় এই কাঁটা কি নড়াচড়া করে। মানে ধরো কাঁটা আছে সোজা, কাঁটা একবার বামে যাবে একবার ডানে যাবে, বামে যাবে ডানে যাবে, বামে যাবে ডানে যাবে। এটা দ্বারা বোঝায় যে সেখানে কারেন্ট উৎপন্ন হচ্ছে। কম বা বেশি যাই হোক না কেন কিন্তু কারেন্ট উৎপন্ন হচ্ছে, যেহেতু আমাদের চার্জের ট্রান্সফার হচ্ছে। সো ওইটাই। তো এটা দেখতে পাচ্ছি একটা ক্রিস্টালের স্ট্রাকচার দেওয়া আছে, যেখানে সবগুলো পজিটিভ চার্জকে যদি আমরা একত্রিত করি, দেখব এই চার্জের কেন্দ্রীভূত একটা চার্জ আমরা ধরে নিব, মানে ফেক চার্জ। এটা ফেক চার্জ, বাট আমরা বোঝার সুবিধাতে ধরে নিচ্ছি যে তিনটা চার্জের সম্মিলিত একটা চার্জ তার কেন্দ্রে রয়েছে, যেটা হচ্ছে এই যে ছোট। আর এই যে নেগেটিভ চার্জ রয়েছে, নেগেটিভ চার্জের যে সম্মিলিত চার্জ সেটা হচ্ছে বড়টা, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রে ঘনীভূত অবস্থায় রয়েছে। এখন যদি আমি উপর থেকে এবং নিচ থেকে প্রেসার দিই, তাহলে কি হবে? এটা উপর নিচে চ্যাপ্টা হয়ে যাবে আর বামে ডামে প্রসারিত হয়ে যাবে। তো যখন উপর নিচে চ্যাপ্টা হয়ে যাবে তখন ডেফিনেটলি একটা চার্জ একটু ডানে সরে যাবে আর একটা চার্জ একটু বামে সরে যাবে। তোমরা দেখবা যারা হচ্ছে বেলুন ফুলাইছো, ফুলানোর পর দেখবা বেলুনের মাঝখানে চাপ দিবা, দেখবা বেলুনটা ডান পাশে একটু মোটা হয়ে গেছে, বাম পাশে একটু মোটা হয়ে গেছে। সো দ্যাট মিনস তুমি যখন উপর থেকে নিচে চাপ দিচ্ছ তখন দেখবা ডান পাশে পজিটিভ চার্জগুলো চলে গেছে আর বাম পাশে নেগেটিভ চার্জগুলো চলে গেছে। যেহেতু ডানে বামে তারা চলে গেছে এবং তাদের মাঝখানে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, দ্যাট মিনস সেখানে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো, এবং ইলেকট্রিক ফিল্ডের কারণে সেখানে একটা ভোল্টেজ জেনারেট হবে। ওই ভোল্টেজটা আমরা গ্যালভানোমিটারের মাধ্যমে দেখব। সো যেহেতু গ্যালভানোমিটারের মাধ্যমে দেখবো, দ্যাট মিনস আমাদের ওইখান থেকে চার্জের আদান প্রদান হচ্ছে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে। ওটাই হচ্ছে আমরা বলতেছি পাইজো ইলেকট্রিসিটি জেনারেশন। এই চাপটা এমন হতে পারে উপর থেকে নিচে দিচ্ছ, আবার হতে পারে বাম থেকে ডানে দিচ্ছ, কেস একই। যখন বাম থেকে ডানে দিবা তখন উপর নিচে প্রসারিত হয়ে যাবে, আর যখন উপর থেকে নিচে দিবা তখন ডানে বামে প্রসারিত হয়ে যাবে। সো এটা নাথিং এলস, প্রেসারের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, তাই এটাকে বলতেছে পাইজো ইলেকট্রিক ইফেক্ট। আর যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তাকে বলতেছে পাইজো ইলেকট্রিসিটি জেনারেশন। এখন বলো সবার কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, আমরা সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা দেখি এর কোনো ম্যাথ আছে কিনা করেসপন্ডিং। আমরা হচ্ছে 7.3 পর্যন্ত করছিলাম। 7.4, এই যে 7.4 একটা ম্যাথ রয়েছে। এই ম্যাথটা দেখো কি বলছে, একটা সিজিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল রয়েছে, যেখানে একটা সিজিয়াম প্লাস এবং একটা সিজিয়াম ক্লোরিন মাইনাস অ্যাটম রয়েছে। ল্যাটিস প্যারামিটার এ বলে দিছে ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি, দ্যাট মিনস আলফা ই। ইলেকট্রনিক পোলারাইজেবিলিটি হচ্ছে আলফা ই দেওয়া আছে, সিজিয়াম প্লাসের জন্য এইটা আর ক্লোরিন মাইনাসের জন্য এইটা। আবার বলছে মিন আয়নিক, মানে আয়নিক পোলারাইজেবিলিটি, দ্যাট মিনস আলফা আই। যেহেতু আয়নিক আলফা আই দেওয়া আছে কত? 5.8। এখন বলছে হোয়াট ইজ দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, দ্যাট মিনস এপসাইলন আর। আমাদের এপসাইলন আর এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা ক্লসিয়াস মসেটের যে ইকুয়েশন রয়েছে একটু আগে দেখে আসছিলাম, ক্লসিয়াস মসেটের ইকুয়েশন। ওই ইকুয়েশন আমরা কি বলছিলাম?
শুধুমাত্র ওটা ইলেকট্রনিক এবং আয়নিকের ক্ষেত্রে প্রযোজ্য, ডিপোলারের ক্ষেত্রে প্রযোজ্য না। যেহেতু সিজিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক, সো আমরা এখানে আয়নিক এবং ইলেকট্রনিক দুটাই পাবো। তো ওই সূত্রটা বসাইছে, বসানোর পর এই যে সিজিয়ামের জন্য এনআই আলফা ই, ক্লোরিনের জন্য এনআই আলফা ই, আর এই যে মিনের জন্য হচ্ছে এনআই আলফা আই, তিনটা। এই দুটা হচ্ছে ভাগ ভাগ করা, সিজিয়ামের জন্য একটা, ক্লোরিনের জন্য একটা, আর এটা হচ্ছে সিজিয়াম ক্লোরাইডের কম্বিনেশনেরটা, মানে তাদের মিশ্রণেরটা। সো এখান থেকে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই এপসাইলন আর এর ভ্যালু পেয়ে যাব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আননোন কি কি, আলফা ই সিজিয়াম দেওয়া আছে, আলফা ই ক্লোরিন দেওয়া আছে, আলফা আই দেওয়া আছে, খালি দেওয়া নাই হচ্ছে এনআই। আর এপসাইলন নট তো আমাদের কনস্ট্যান্ট, এটা তো আমরা জানি 8.854 10⁻12। সেখানে দেওয়া নাই হচ্ছে এনআই, এনআইটা আমাদেরকে বের করতে হবে। এন মানেটা কি? এন মানেটা হচ্ছে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট ভলিউম। সো দেখো এখানে আমাদের ক্রিস্টালের প্যারামিটার দেওয়া আছে, ল্যাটিস প্যারামিটার এ। সো আমাদের এন সমান সমান হচ্ছে 1/a কিউব। সো এর যে ভ্যালুটা আছে এটাকে জাস্ট কিউব করতে হবে, কিন্তু এটা মাথায় রাখবে, এটা কিন্তু ন্যানোমিটারে দেওয়া আছে, এটাকে কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, কারণ এইখানে দেখো সবগুলো অ্যাটম কিন্তু মিটারে, ফ্যারাডে পার মিটার স্কোয়ার, ফ্যারাডে মিটার স্কোয়ার, ফ্যারাডে মিটার স্কোয়ার। সো তোমাদেরকে একটা এককে নিয়ে আসতে হবে, এই ন্যানোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে এটা আসে যে 0.419 10⁻9 মিটার। এবার এটাকে তোমরা 1/a কিউব করলে আমাদের এন এর ভ্যালু পাবা 1.43 10⁻28 মিটার পার মিটার কিউব। এবার এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিবে, এই যে ভ্যালুটা এখানে বসাই দিয়েছে, বসাই দিলে আমাদের এপসাইলন আর এর ভ্যালু চলে আসবে। এখন কোশ্চেনে বলছি কি দেখো, হোয়াট ইজ দ্য ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট অ্যাট লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য অপটিক্যাল ফ্রিকোয়েন্সি। অপটিক্যাল মানে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি আর হাই ফ্রিকোয়েন্সি দুটোর জন্য বের করতে হবে। তো আমাদের যে সূত্রটা এটা কিন্তু লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে প্রযোজ্য। যখনই আমরা হাই ফ্রিকোয়েন্সিতে চলে যাব তখন আমরা এই যে এনআই আলফা আই নামে যে টার্মটা আছে এই টার্মটা আর থাকবে না, মানে এই টার্ম আমরা আর পাবো না, এটা বাদ হয়ে যাবে। শুধু থাকবে হচ্ছে সিজিএম প্লাস আর হচ্ছে ক্লোরিন মাইনাস, এই দুটাই হচ্ছে আমরা পাবো, বাকিটা কিন্তু পাবো না, এনআই আলফাই পাবো না। সো ওইটাই দেখো এখানে বের করছে, কিছুই না, সেম সূত্র, এই একই সূত্র সেখানে বসাইছে, পারতেও খালি এনআই আলফাই সিএস প্লাস এসআই আলফাই সিএল মাইনাস এটা বসাইছে, কিন্তু এই টার্মটা আর বসায়নি, এটা হচ্ছে বাদ। যেহেতু হাই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে এনআই আলফাই এর ভ্যালু খুবই কম থাকে, ওটা আমরা ইগনোর করলেও পারি, সো ওর কোনো কন্ট্রিবিউশন নাই। সো আলটিমেটলি আমরা হাই ফ্রিকোয়েন্সিতে ইয়ার ভ্যালু পাবো, এটা বাদ দিলে 2.69। সো হাই ফ্রিকোয়েন্সিতে আমরা পাইতেছি হচ্ছে 7.18, আর হচ্ছে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সিতে পাইতেছি 2.69। এবং এটাই হচ্ছে তোমাদের উত্তর, জাস্ট কম্পারিজন আর কিছুই না। লো এর জন্য কত, হাইয়ের জন্য কত, দ্যাটস ইট। এরপরে তোমাদের আর কোনো ম্যাথ নাই, এটাই হচ্ছে তোমাদের লাস্ট ম্যাথ, এক্সাম্পল 7.4। সো তোমাদের একটা প্রমাণ, একটা এক্সাম্পল, আর আমাদের স্লাইডের যে লাস্ট 3-4টা স্লাইড ছিল ওটা আমি দেখাই দিছি, শেষ। এখন বলো, কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারো, না হলে আমাদের পড়া এখানেই শেষ। বলো, কারো কোনো কোশ্চিন আছে? নাই স্যার। ওকে, ঠিক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করলে দেখবে এই ম্যাথটা ইজিলি পারবা। এবং তোমাদের কিন্তু যেটা ক্লাস টেস্ট আছে যেটা সামনে হবে সেটা কিন্তু এই, এখন তোমাদের কিন্তু চ্যাপ্টার 7 পুরোটাই কমপ্লিট, আর কিন্তু কিছু বাকি নেই, যে চ্যাপ্টার 7 এটা বাকি নাই। সো তোমাদের এখানে কি করতে হবে, যে 4টা প্রমাণ বললাম সেই 4টা প্রমাণটা পড়বা, আর বইয়ের যে 3টা ম্যাথ আছে 3টা ম্যাথ দেখবা। আর এই যে পাইজোইলেকট্রিক যে ইফেক্ট রয়েছে এটা কাকে বলে আর কিভাবে বিদ্যুৎ হয়, এটা যদি পরীক্ষায় আসে তাহলে এই ছবিটা আঁকাতে হবে ম্যান্ডেটরি ইফেক্টের জন্য, আর জেনারেশনের জন্য এই ছবিটা আঁকাতে হবে ম্যান্ডেটরি। তারপর জাস্ট মুখে ব্যাখ্যা করলেই হবে যে চাপ দিলে বাম থেকে ডানা চাপ দিলে উপরে নিচে যাবে, ফলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, দ্যাটস ওয়াই সেখানে ভোল্টেজ তৈরি হবে, আমরা বিদ্যুৎ প্রবাহ পাবো, দ্যাটস ইট। এটা জাস্ট বাংলায় বা সেটা বাংলাতে তোমরা লিখতে পারো না, ইংলিশে ব্যাখ্যা করলেই হবে। সো ক্লাস টেস্ট এবং ফাইনালের জন্য সাজেশন দেওয়া হয়ে গেল। ক্লাস টেস্টের জন্য যে সাজেশন, ফাইনালে কিন্তু সেম সাজেশন,
তোমরা এখন থেকে ভালো মতো প্র্যাকটিস করলে দেখা গেছে ক্লাস টেস্টের পড়া বলে ফাইনালের জন্য এক্সট্রা কিছু পড়া লাগবে না, বাসায় খালি মানে কি করবো রিভিশন দিবা তাহলেই হবে। আর তোমাদের তো খাতা বানাইতে বলছি, বানানো খাতে তোমরা যদি এগুলো একবার করে তোলো আর নিজের ভাষায় জিনিসটা লেখো তাহলে দেখো তোমাদের কাছে ওটা ইজি হয়ে গেছে, পরীক্ষাতে খুব কম সময় তোমরা সঠিক উত্তর দিতে পারবে সবগুলো প্রশ্নের। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে গত ক্লাসে নিয়ে নেওয়া হয়েছে, বাট তারপর যদি কেউ বাদ থেকে থাকো তোমরা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে সিআর এর থ্রুতে আমার কাছে পাঠিয়ে দিও। সিঙ্গেল এসএমএস দেওয়ার কোনো দরকার নাই, সিআর এর থ্রুতে আমার কাছে পাঠাও। আচ্ছা, এবার দেখি হাত তুলে আছে একজন, মোহাম্মদ